Hello champions, welcome back to your favorite channel Learn with Javed. NEET ফিজিক্স কনসেপ্ট সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই সিরিজটাতে একটা ছোট্ট করে টপিক ধরব, সেই টপিকের থিওরি কনসেপ্ট ডিসকাস করব এবং তারপরেই সেই টপিক থেকে যে PYQs আছে আমাদের NEET এবং WBJEE-তে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে এবং যেই মেন্সেও যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো আমরা ডিটেলসে ডিসকাশন করব। একদম ছোট পার্ট করে আমরা এই ক্লাসগুলো করছি, যেখানে আমরা একটা করে টপিক ধরছি, সেই টপিকের যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা শিখছি, দেন তার প্রবলেমসগুলো আমরা করছি। প্রথমেই বলে রাখি, এই যে সিরিজটা আছে এই সিরিজটা নিটের স্টুডেন্টদের সাথে তারা যেই মেন্সের জন্য প্রিপারেশন করছো, যারা WBর জন্য প্রিপারেশন করছো এবং এছাড়া যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য কিন্তু এই সিরিজটা খুব হেল্পফুল হবে। সেটা তুমি যে কোনো বোর্ড থেকেই 11 দাও না কেন, সেটা CBSE, ICSE হোক বা WB বোর্ড হোক না কেন। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তোমরা সবাই প্রত্যেকে পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। আমার এই সমস্ত যে নোটসগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে খাতায় নোট ডাউন করবে। স্ক্রিনশট কিন্তু নিয়ে রেখো না, কারণ স্ক্রিনশট থাকলে ওটা স্ক্রিনেই থেকে যাবে, ওটা কিন্তু আমাদের আর খাতায় লেখা হবে না। আরেকটা কথা, তোমরা যদি এই ক্লাসের যে PDF আছে সেই PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব হোয়াট ইজ ওয়ার্ক। ওকে, ওয়ার্ক কি? ওয়ার্ক কনসিডার করা হয় যদি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট হয়, দেন ইট ইজ সেড টু বি ওয়ার্ক ডান। ওকে, মনে করো এখানে একটা অবজেক্ট আছে, ধরো এই একটা ফুটবল আছে, ঠিক আছে? এই ফুটবলটাকে আমি এই দিক থেকে আমি F ফোর্স অ্যাপ্লাই করছি। F ফোর্স অ্যাপ্লাই করার ফলে ফুটবলটা যদি এই জায়গা থেকে সরে এসে এইখানে এসে দাঁড়ায়, তার মানে কি এর কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো। যদি এই জিনিসটা হয় তাহলে বলা হচ্ছে কি যে ওয়ার্ক ডান হয়েছে। তো ওয়ার্ক ডানকে আমরা কনসিডার করব কিভাবে? না, ওয়ার্ক ডানকে লেখা হয় W = F.S, দ্যাট ইজ ইকুয়াল টু FS cos θ। আমরা ভেক্টরে পড়েছি A.B = AB cos θ ধরে। এখন এটা হচ্ছে কি, এটা দেখো একটা ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কী হয়? সেটা অলওয়েজ কী হয়? স্কেলার কোয়ান্টিটি হয়। সেজন্য ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, এর ইউনিটটা আমরা একটু নর্মালি একটু দেখে নিই। এর ফোর্সের জন্য হচ্ছে নিউটন আর ডিসপ্লেসমেন্টের জন্য হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার বা যেটাকে আমরা বলছি জুল বলছি। CGS-এ করলে এটা আমরা করব ডাইন সেন্টিমিটার এবং যেটাকে আমরা বলবো আর্গ। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন ওয়ার্কটা পজিটিভ হয় এবং নেগেটিভ হয়, সেটা আমরা এখানে কনসিডার করব। দেখো এখন ইফ ক্যান বি পজিটিভ অর নেগেটিভ ডিপেন্ডিং অন দ্য থিটা। এই যে থিটা কস থিটার ভ্যালুটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না অবটিউস অ্যাঙ্গেল হবে, তার উপর ডিপেন্ড করছে ওয়ার্ক ডানটা কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। The work done by friction or viscous force on a moving body is negative. ফ্রিকশন ফোর্সটা কী হয়? অলওয়েজ কী করে? তোমার মোশনের অপোজিট ডিরেকশনে কাজ করে। তার জন্য কি হচ্ছে, ওই ফ্রিকশন বা ভিসকাস ফোর্স অ্যাকচুয়ালি ফ্লুইডের ক্ষেত্রে আমরা দেখি সেটা লিকুইড হতে পারে আর গ্যাস হতে পারে। তাহলে ভিসকাস ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশন। সো ফ্রিকশন বা ভিসকাস ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা সবসময় নেগেটিভ হবে। কেন না? তার কারণ হচ্ছে ফ্রিকশন কী করে? মনে করো এই দিকে যদি কোনো একটা অবজেক্ট মুভ করছে, তাহলে তার ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই ডিরেকশনে কাজ করবে, কারণ ফ্রিকশনের কাজটাই হচ্ছে কি অলওয়েজ অপোজ দ্য ডিরেকশন অফ মোশন। সবসময় ডিরেকশন অফ মোশনের উল্টো দিকে কাজ করে কিন্তু ফ্রিকশনটা। ওকে, এখন দেখো যদি থিটাটা 0 হয়, তাহলে থিটাটা যদি 0 হচ্ছে আমরা জানি কি cos 0, তাহলে cos 0-র মানটা কত? cos 0-র মান হচ্ছে 1। তাহলে cos 0 মান হচ্ছে 1 হলো, তার মানে W = F/S হবে। এটাকে হচ্ছে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয়। এক্ষেত্রে কি কন্ডিশনটা কি? যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব আমাদের
ডিসপ্লেসমেন্টটা কী হবে, সেই ডিরেকশানেই হবে। তাহলে এখানে কি হচ্ছে, একটা অন্যটার উপর ওভারল্যাপ করে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তারপরে চলে আসি নেক্সট নাম্বার 2 কন্ডিশন। যদি অ্যাপ্লাইড ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এরা যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, এরকম পাওয়ার পজিশনটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি cos 90 তার ভ্যালুটা হচ্ছে 0, তার মানে ওয়ার্ক ডানটা হচ্ছে 0। ওকে, আবার দেখো যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করি এবং তার ডিসপ্লেসমেন্টটা যদি এই ডিরেকশানে হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে আমরা যদি দেখি অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 180। তাহলে 180 যদি হয়, তাহলে আমরা জানি যে cos 180, ওকে, cos 180-র ভ্যালুটা হচ্ছে -1। তখন আমরা পেয়ে যাব কি W = -F/S। এইটাকে আমরা বলছি নেগেটিভ ওয়ার্ক। তাহলে যখন পজিটিভ ওয়ার্ক হচ্ছে, তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেলটা 0 থেকে 90-র মধ্যে থাকবে, তার মানে দেন ইট ইজ অ্যাকুরেট অ্যাঙ্গেল। আর নেগেটিভ ওয়ার্ক যখন হচ্ছে, তখন হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল এটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি স্ট্রেট অ্যাঙ্গেল। ওকে, যাই হোক, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুবভাবে মনে রাখতে হবে, যাতে করে আমরা আমাদের যে স্টেটমেন্ট বেস যে কোশ্চেনগুলো থাকবে, যেগুলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস, ওই ধরনের কোশ্চেনগুলো আমরা যেন করতে পারি, সেজন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো ডিটেলসে জানতে হবে ডেফিনেটলি। চলো, এখন আমরা দেখলাম যে যদি ওয়ার্ক ডানটা একটা ফিক্সড ফোর্স, একটা কনস্ট্যান্ট ফোর্সের মধ্যে যেটা হয় সেটা আমরা দেখলাম। এখন যদি ফোর্সটা ভেরিয়েবল হয়, তখন আমরা কিভাবে কনসিডার করব, তা তখন আমরা ধরো একটা ফোর্স আছে, ভেরিয়েবল ফোর্স হচ্ছে F, এবং ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হলো কোথা থেকে, S1 থেকে S2-তে যাচ্ছে, তখন আমরা W সমান ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, S1 থেকে যাচ্ছে S2-তে, তাহলে ইন্টিগ্রেশন S1 to S2 F.ds, এই জিনিসটা আমরা পেয়ে যাব। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা যখন করব, তখন কি এরিয়া আন্ডার দ্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কার্ভ এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে তোমার কি, সেটাই ওয়ার্ক ডান কনসিডার হবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি। যদি মনে করো যে ফোর্সের যদি একটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টগুলো আমরা দেখি, দেখো এখন ফোর্স এফটা কি হচ্ছে, দেখো Fx i ক্যাপ, Fy j ক্যাপ, Fz k ক্যাপ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে তোমার অ্যাপ্লাইড ফোর্সের কম্পোনেন্টগুলো। ঠিক একই রকমভাবে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টগুলো কী কী আছে, দেখো Sx i ক্যাপ, Sy j ক্যাপ এবং Sz k ক্যাপ। তাহলে উই কনসিডার W = F.S, তাই না? তাহলে এখানে আমরা F.S করে নেবো। তাহলে যখন ডট প্রোডাক্ট করবো, তখন কি যে আয়ের কম্পোনেন্টগুলো গুণ হবে, জে এরগুলো গুণ হবে, আর কে এরগুলো গুণ হবে। তাহলে Fx Sx হলো, Fy Sy হলো, Fz Sz হলো। ওকে, আমরা আগের ক্লাসে ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখেছি, তার প্রবলেমস করেছি। যারা যারা এই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো। ওকে, চলো তারপরে চলে আসি। এরপরে আমরা দেখব নিউটনস থার্ড ল, এবং এই লটার রেসপেক্টিভলি ওয়ার্ক ডানটা কী হয় সেটা আমরা দেখি। এখন নিউটনস থার্ড লতে কি বলা হচ্ছে বলো তো, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে ধরো আমি যদি এরকম বলি যে কোনো একটা অবজেক্টের উপর যদি অ্যাকশন ফোর্স যদি F12 হয়, ওকে, তাহলে তার রিয়াকশান ফোর্সটা কত হবে না, F21 হবে, এবং সেটা ডেফিনেটলি কী হবে, ইকুয়াল হবে এবং অপোজিট। সেই অপোজিট ইন্ডিকেশনের জন্য আমরা কী করছি, মাইনাস করছি। তাহলে এই F21টাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো কী হচ্ছে ইকুয়েশনটা, আমার এটা F12 প্লাস F21 = 0 হচ্ছে। তাহলে ফর টু বডিজ দ্য সাম অফ দ্য মিউচুয়াল ফোর্সেস এক্সার্টেড বিটুইন দ্য টু বডিজ ইজ 0 ফ্রম নিউটনস থার্ড ল। তাহলে আমরা এখান থেকে নিউটনস থার্ড লতে কী বলছি বলো তো, যে নর্মালি কী হচ্ছে, তোমার যে টোটাল যে ফোর্সটা, সেই ফোর্সটা কী হচ্ছে, টোটাল ফোর্সটা 0 হচ্ছে। আর টোটাল ফোর্সটা যদি 0 হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে আমরা 0 কনসিডার করতে পারি। বাট এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, কি বলেছে, বাট দ্য সাম অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য টু ফোর্সেস নিড নট অলওয়েজ ক্যান্সেল। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমাদের যদি কোনো স্টেটমেন্টে কোশ্চেন থাকে, যে যদি এরকম থাকে, দ্য সাম অফ the work done by the two forces always cancel,
এটা কিন্তু কখনোই কিন্তু হবে না যে সবসময় যে ক্যান্সেল করে দেবে তা কিন্তু নয়, মানে ডাব্লু অফ 1 2 প্লাস ডাব্লু অফ 2 1 2 নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা কখনো কখনো ট্রু, ইট মে বি সামটাইমস ট্রু, বাট অলওয়েজ কিন্তু এটা এই যে ফোর্সটা সেই ফোর্সটা কিন্তু অলওয়েজ ক্যান্সেল করবে না। আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখো কত সুন্দর আমি কনসেপ্ট রেখেছি এবং সেই কনসেপ্ট রিলেটেড কিন্তু আমি প্রবলেমস রেখেছি, এবং যে প্রবলেমসগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নেওয়া প্রবলেমস। এই দেখো নিট 2016 একটা প্রবলেমস আছে, তারপরে আমরা আছি 2015, তারপরে আমরা দেখব যে 2016, এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু আমরা রেখেছি এবং আজকের ক্লাসে আমরা করব। তোমরা একটু জাস্ট ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে? চলো তারপরে চলে আসি, আমরা এখানে কি দেখব? এখানে আমরা দেখব সেটা হচ্ছে এনার্জি। এখন এনার্জি কি? এনার্জি মানে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, যে ওয়ার্ক ডানকে করার জন্য আমার মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা ইজ কল্ড এনার্জি। এখন এনার্জি আর ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি। এনার্জি স্কেলার কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক স্কেলার কোয়ান্টিটি। এনার্জির সিজিএস ইউনিট হচ্ছে আর্গ এবং এসআই ইউনিট হচ্ছে জুল, ঠিক আছে? যেটা কিন্তু ওয়ার্কের ইউনিট ছিল সেম। এখন এখানে আমরা ইলেকট্রোভোল্টের যে ভ্যালুটা আছে সেটা 1 ইভি বলবো। তো 1 ইভি যেটা অ্যাটমিক লেভেল আমরা ইউজ করি ইলেকট্রন নিতে, 1 ইভি মানে হচ্ছে 1.6 × 10⁻19 জুল। 1 কে ইভি মানে হচ্ছে 10⁻³ ইভি, মানে এটা 10⁻16 জুল -16 জুল হয়ে যাবে। আর মেগা মানে তো আমরা জানি 10⁻6, তার মানে এটা 19 থেকে 6 মানে 10⁻13 হবে, ওকে? সো এই যে ডেটাটা আমি তোমাদেরকে বললাম এটা জাস্ট একটা অ্যাপ্রোচ। আমরা যখন প্রবলেমস করব আমরা এই ভ্যালুটা ধরে কিন্তু করব, যে ইভিটাকে যদি আমরা জুলে কনসিডার করি তাহলে 1.6 × 10⁻19 জুল আমরা কী করব? মাল্টিপল করব, ওকে? চলো এখন মেনলি দেয়ার আর মেনি ফর্মস অফ এনার্জি, ইলেকট্রিক এনার্জি, mechanical energy, light energy, heat energy, they all are the forms of energy, but there are two types of energy, that is kinetic energy and potential energy. এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির দুটো টাইপ, মেকানিক্যাল এনার্জি। এখন আমি এখানে ছোট্ট করে তোমাদেরকে একটু মেকানিক্যাল এনার্জির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মেকানিক্যাল এনার্জি কনসিডার করা হয় কোনো একটা অবজেক্টের দুটো ফ্যাক্টের জন্য, একটা হচ্ছে সেই অবজেক্টটার পজিশন, আর একটা হচ্ছে কি তার মোশন। তাহলে দ্য এনার্জি possessed by a body with respect to its position or in the motion, then it is called mechanical energy. তো মেকানিক্যাল এনার্জি আমরা দুটো পার্ট পড়লাম বা দুটো টাইপ পড়লাম অ্যাকচুয়ালি। একটা হচ্ছে মোশনের জন্য যে এনার্জিটা ডেভেলপ করবে সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি, আর পজিশনের জন্য যে এনার্জিটা ডেভেলপ করবে সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি, ওকে? তো এখন প্রথমে আমরা দেখব যে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি? দ্য এনার্জি possessed by a body by virtue of its motion. The kinetic energy of a body of mass m is moving with a speed v, আমরা জানি k = ½ mv², ওকে? তাহলে দেখো এটা আমরা পেলাম mv²/2 পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি সমান, তাই না? এখন আমি দেখো উপরে একটা m মাল্টিপল করছি, নিচে একটা m ডিভাইড করে দিচ্ছি। তাহলে mv সমান কি জানি আমরা? মোমেন্টাম, তার স্কোয়ার হচ্ছে তাহলে p²/2m, এটাও আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা মোমেন্টাম p সমান পেয়ে যাব √2mk। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু এই কনসেপ্টটা থেকে কিন্তু দুটো একটা কোশ্চেন আমরা সলভ করতে পারবো, ওকে? আশা করি কাইনেটিক এনার্জির ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলে আসি, এরপরে দেখো আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমটা পড়ার আগে আমরা পোটেনশিয়াল এনার্জিটা একটু পড়ে নিই, তারপরে আমরা ওই জিনিসটা পড়ব, ঠিক আছে? দেখো তো পোটেনশিয়াল এনার্জি মানে কি? আমরা বললাম কোনো একটা অবজেক্টের তার পজিশনের জন্য তার মধ্যে যে এনার্জিটা ডেভেলপ করবে সেই এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ইফ ইট ইজ দ্য এনার্জি
posed by a body by virtue of its position, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। ওকে, এখন আমরা দেখব এই পোটেনশিয়াল যে এনার্জিটা আছে সেই পোটেনশিয়াল এনার্জিটা মেনলি 3 টাইপসে থাকে। ঠিক আছে, টাইপস বলাও যেতে পারে বা ওটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই দুটো আমরা মেনলি আমরা ধরবো। একটা হচ্ছে তোমার mgh, এটা থাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আরেকটা হচ্ছে তোমার হাফ kx², এটা আমরা দেখব তোমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আরেকটা এনার্জি আমরা কনসিডার করি, সেটা গ্র্যাভিটেশনের জন্যই একটা করে থাকি তোমার, সেটা যেটা থাকে যে -g × m1 m2 বাই r। এই এনার্জিটাও, এটাও কিন্তু পোটেনশিয়াল এনার্জি কনসিডার করা হয়। সেটা হচ্ছে এই যে এনার্জিটা, এটা হচ্ছে গ্র্যাভিটির জন্য, আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমরা এগুলো নিয়ে পরেই ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই এনার্জিটা কী হচ্ছে। দেখো বলছে, ফর এ কনজারভেটিভ ফোর্স ইন ওয়ান ডাইমেনশন the potential energy function u of x may be defined as f of x equals to minus du by dx। তাহলে du সমান বা del u সমান কি হচ্ছে, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি মাইনাস ইন্টিগ্রেশন x i থেকে xf f of x dx। এর এক্সপ্রেশনটা আমরা এখানে একটু লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা আসবো এখানে ওয়ার্ক এনার্জি থিওরেমেতে আসবো। তার আগে আমরা একটু পোটেনশিয়াল এনার্জিটা আর একটু জিনিসটা আছে সেটা আমরা একটু পড়ে নিই। ঠিক আছে, দেখো এরপরে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা থাকে সেটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে সারফেস। ঠিক আছে, তো এই সারফেস থেকে, আর সারফেস থেকে ধরো এইচ হাইটে কোনো একটা অবজেক্ট এখানে রয়েছে। ওকে, এইচ হাইটে রয়েছে, তাহলে এই অবজেক্টের মধ্যে যে এনার্জিটা পজেস থাকবে এই হাইটে, তার এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ mgh। এটা হয়েছে। ওকে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং, মনে করো একটা স্প্রিং আছে এরকম। ঠিক আছে, একটা মাসকে ধরে এইভাবে তাকে করে দেওয়া হয়েছে, ঝোলানো আছে। তাহলে যার জন্য কী হচ্ছে, স্প্রিংটা হচ্ছে এই তার এক্সটেনশন, লেন্থটা এক্সটেনশন হয়েছে এই পোর্শন পর্যন্ত। তাহলে এই যে এক্সটেনশনটা, এটা ধরো এক্স এক্সটেনশন হয়েছে। তাহলে এক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জিটা হয় সেটা হচ্ছে কি হাফ kx²। হাফ kx² হচ্ছে, যেখানে কেটাকে বলা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এবং এক্সটা হচ্ছে তার যে এক্সটেনশনটা, যেটা হচ্ছে স্ট্রেচিংটা যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা জানি f ইজ প্রপোর্শনাল টু x, এটা জানি। তাহলে সেক্ষেত্রে f ইজ ইকুয়াল টু -kx। ওকে, এখন w সমান হচ্ছে তোমার ওই kx এর যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, kx dx করে দিই, তখন এটা হয়ে যাচ্ছে হাফ kx²। তো এই ওয়ার্ক ডানটাই কী হচ্ছে, এই ওয়ার্ক ডানটা হচ্ছে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে কনসিডার করা হয়। ইউ সমান হচ্ছে হাফ kx², দ্যাট ইজ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, বা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জিনিসটা লক্ষ্য করে থাকি। ওকে, চলো তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে ডিসকাস করলাম। এরপরে আমি তোমাদেরকে বললাম কি, যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে আমরা একটু দেখি। আমরা যখন ক্লাসটা স্টার্ট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো একটা অবজেক্টের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি এবং ফোর্সটার রেসপেক্টিভলি যদি অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হয়, দেন ইট ইজ সেড টু বি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বা বাই দ্য অবজেক্ট। এটা আমরা ক্লাসের স্টার্টিংয়েই আমরা এই জিনিসটা বলেছি। এখন আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, যে শুধুমাত্র যে ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেসমেন্ট হলো, তাহলেই যে ওয়ার্ক হবে তা কিন্তু নয়। ওয়ার্ক এনার্জি থিওরেমে বলা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি, সে যদি তার এনার্জি যদি লস করে তাহলেই কিন্তু সে ওয়ার্ক ডান করছে। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমে বলা হচ্ছে কি, ওয়ার্ক ডান বাই দ্য বডি ইজ ইকুয়াল টু দ্য লস অফ এনার্জি। ইটস মে বি কাইনেটিক এনার্জি অর ইটস মে বি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো, দ্য ওয়ার্ক ডান বাই দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওয়ার্ক ডান তখনই হবে যখন কী হবে, এনার্জিটা লস হবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু del ke হাফ mv² মাইনাস হাফ m u²।
তো ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সো দ্যাটস ওয়াই ইট ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, আশা করি তোমাদের ওয়ার্ক এনার্জি থিওরেমটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো আমরা যে থিওরিটা পড়লাম, এই থিওরি রেসপেক্টিভলি যে প্রবলেমসগুলো আছে আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে যে সমস্ত প্রবলেমসগুলো আমরা তুলেছি, সেই প্রবলেমগুলো এরপর আস্তে আস্তে সলভ করব। ওকে, চলো দেখো প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি বলেছে আমরা একটু দেখি। এটা নিট 2016-তে এই কোশ্চেনটা পড়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে, এ পার্টিকেল মুভস so that its position vector is given by r equals to cos omega t I cap plus sin omega t y cap, where omega is a constant. Which of the following is true? Velocity is perpendicular to r and acceleration is directed towards the origin. Velocity is perpendicular to r and acceleration is directed away from the origin. Velocity and acceleration both are perpendicular to r. Velocity and acceleration both are parallel to r. ওকে, দেখো এখন খুব সিম্পল একটা দেখো যে ভেলোসিটি, ধরো এটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো আর। এখন এদেরকে যদি আমাকে পারপেন্ডিকুলার হতে হয়, কারণ দেখতে পাচ্ছি আমি যে আমার তিনটে অপশান আছে, সেই তিনটে অপশানের মধ্যে পারপেন্ডিকুলার কথাটা আছে, তাহলে ডেফিনেটলি এদের যে ডট প্রোডাক্টটা, সেই ডট প্রোডাক্টটা কত হবে? সেই ডট প্রোডাক্টটা 0 হবে, তাই না? কারণ আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আর ডট ভি বা ভি ডট আর যাই বলি না কেন, এটার ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে পারপেন্ডিকুলার হবে। আর যদি 0 না হয় তাহলে আমরা অপশান ডিতে চলে যাব, কারণ বাকি তিনটেতে পারপেন্ডিকুলার আছে, অপশান ডিটা দেখো প্যারালাল আছে, তাহলে প্যারালাল হলে সেক্ষেত্রে আমাদের 0টা আসবে না। ওকে, চলো তো আমরা প্রথমে কি করছি, আমাদের দেখো আরটা দিয়ে দিয়েছে, তো আর এর যে ভেক্টরটা আমরা দিয়েছি সেটা আমরা লিখছি, সেটা দিয়েছে কত? cos ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, এটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা ভি বের করব, ভি। তাহলে ভি করলে কি করতে হবে, সেটা হচ্ছে ডিআর বাই ডিটি করে দিতে হবে, এটা ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে ডিআর বাই ডিটি করছি। তাহলে দেখো কসের জন্য এটা যে ওমেগার জন্য এখানে ওমেগা হয়ে গেল, আর কসের জন্য হচ্ছে সাইন, মাইনাস সাইন ওমেগা টি এক্স ক্যাপ প্লাস, তারপর দেখো সাইনের হচ্ছে কস, ওমেগাটা বাইরে চলে আসবে, ওমেগা কস অফ ওমেগা টি ওয়াই ক্যাপ, ঠিক আছে। এটা গেল তোমার ভিটা। এখন দেখো তার আগে আমি আরেকবার অ্যাক্সেলারেশনটাও বের করে নিই। তাহলে এখান থেকে এটাও কি হবে, তাহলে এটা করতে গেলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, ডিভি বাই ডিটি করো, তাহলে ডিভি বাই ডিটি করছি দেখো, তাহলে এখান থেকে আবার ওমেগা বাইরে আসবে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, সাইন ওমেগা টিটা হয়ে যাবে কস ওমেগা টি, কস ওমেগা টি এক্স ক্যাপ, আবার এখানে মাইনাস হয়ে যাবে ওমেগা স্কোয়ার, কসটা হয়ে যাবে সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস ওমেগা স্কোয়ারটা কমন নিই তাহলে কস ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, মানে যেটা হচ্ছে আর এর ভ্যালু, তাহলে ওমেগা স্কোয়ার আর, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে পজিশন যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, অরিজিন থেকে ডিরেক্ট দূরে আছে। তাহলে অ্যাক্সেলারেশন, তাহলে যদি পজিশন ভেক্টরটা যদি অরিজিন থেকে দূরে থাকে তাহলে অ্যাক্সেলারেশনটা কী হবে, অরিজিনের দিকে হবে। তাহলে আমরা দেখতে পেলাম একটা জিনিস, যে পজিশন ভেক্টরটা অরিজিন থেকে যেহেতু দূরে আছে সেই জন্য অ্যাক্সেলারেশনটা হচ্ছে, আমরা এখানটা একটা জিনিস পেয়ে গেলাম যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে টুয়ার্ডস অরিজিন, ঠিক আছে, এটা আমরা এখানে পাচ্ছি। ওকে, বেশ, দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার এদের ডট প্রোডাক্ট করব, কার আর ডট ভি, এটা আমরা করব। দেখো তাহলে আর ডট ভি করছি, তাহলে আর ডট ভি যদি আমরা করি, দেখো আমি আরটা কত, এটা কস ওমেগা টি এক্স ক্যাপ সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, ভিটা কত মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি দেখো মাইনাস ওমেগা, জাস্ট গুণ করে দেবো কস ওমেগা টি সাইন ওমেগা টি,
তার মানে সাইন ওমেগা টি কস ওমেগা টি, ডট প্রোডাক্ট করছি এইটার জন্য এক্স এক্স, এটা ঠিক একই রকম হবে, এটা হয়ে যাবে প্লাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি, এটা পেলাম। তাহলে দেখো এটাতে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে পুরোটাই, তাহলে রেজাল্টটা কত আসছে, 0 আসছে। তাহলে 0 আসছে মানে ডেফিনেটলি কী হবে, আর ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে ভি ভেক্টর। তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, কন্ডিশন নাম্বার 1-এ পেলাম যে অ্যাক্সেলারেশন টুয়ার্ডস দ্য অরিজিন, আর একটা পেলাম হচ্ছে আর ভেক্টরটা ভি ভেক্টরটা পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে কোন স্টেটমেন্টটা, অপশান এ। দেখো ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন। তাহলে অপশান এ হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে কী আছে একটু দেখি। ইফ এ ইকুয়ালস টু cos omega t I cap sin omega t j cap and b equals to cos omega t by 2 I cap plus sin omega t by 2 j cap are function of time, then the value of t at which they are orthogonal to each other is okay। ঠিক আছে, এখন মনে করো এ একটা ভেক্টর আছে, ওকে, আর একটা ভেক্টর আছে বি। এখন এই ভেক্টর দুটো অর্থোগোনাল কখন হবে না, যখন এদের যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টটা সেটা কি হবে, সেটা তোমার 0 হবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে, তখন আমরা দেখব যে এরা অর্থোগোনাল হবে। তাহলে এক্স্যাক্টলি আমরা এখানে এ ভেক্টরটা প্রথম লিখে নিই, আমরা ডট প্রোডাক্ট করে দেবো সিম্পলি। তাহলে এ ভেক্টর সমান হচ্ছে আমরা পেয়ে যাব কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। বি যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার ক্ষেত্রে আমরা দেখব কস অফ ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন অফ ওমেগা টি বাই 2 ইন্টু জে ক্যাপ। ওকে ওকে, চলো দাঁড়াও। এরপরে দেখো, এরপর আমরা কি করছি, এ ডট বি করছি। তাহলে এ ডট বি করছি, এ ডট বি করলে কি হবে, কস ওমেগা টি কস ওমেগা টি কস অফ ওমেগা টি বাই 2, এটা একটা টার্ম পাবো, প্লাস সাইন ওমেগা টি সাইন অফ ওমেগা টি বাই 2, এই একটা টার্ম পাবো। দেখো এই যে টার্মটা যেটা আসছে সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা কি, সেটা হচ্ছে কস অফ এ মাইনাস বি একটা ফর্মুলা আছে। তাহলে কস অফ ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 কস অফ এ মাইনাস বি এর এটা ফর্মুলা দাঁড়াচ্ছে। এইটার ভ্যালুটাই বলেছে কি, এটার ভ্যালুটাই বলেছে আমাকে 0 হবে, তাহলে সেখান থেকে আমরা ওমেগার ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে কস অফ ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 মানে কস পাই বাই 2, কস পাই বাই 2 ইকুয়ালস টু 0, তাই তো। বেশ, তাহলে এখান থেকে আমার আসছে, দেখো এটা আমি যদি বিয়োগ করি তাহলে কস কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওমেগা টি থেকে ওমেগা টি বাই 2 পাই, তাহলে ওমেগা টি বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এখান থেকে আমাকে টি বের করতে হবে, তাহলে টি সমান আমরা পেয়ে যাচ্ছি পাই বাই ওমেগা। তাহলে পাই বাই ওমেগা কোথায় আছে, দেখো টি সমান পাই বাই ওমেগা আছে অপশান এতে আছে, দেখো। তাহলে অপশান এ হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, অপশান এ হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে করাচ্ছি, প্রত্যেকটা ক্যালকুলেশন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করছি। কারোর যদি মনে হয় যে আমার এই ক্যালকুলেশনগুলো আমি পারবো, তাহলে তোমরা ডেফিনেটলি ভিডিওটাকে পজ করো, পজ করে আগে নিজেরা চেষ্টা করো, দেন আমার সলিউশনটা দেখবে। তোমাদের যদি এই ক্যালকুলেশনগুলো ফার্স্ট হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে 1.5x না 1.25x-এ তোমরা দেখে নাও, যাতে করে তোমাদের টাইমটা সেভ হয়। ঠিক আছে, চলো তারপরে আমরা কোশ্চেনটাতে আসি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে একটু দেখে নিই। দেখো কি বলেছে, এখানে বলেছে কনসিডার এ ড্রপ অফ রেন
water having mass 1 gram falling from a height of 1 kilometer. It hits the ground with a speed of 50 meter per second. Take G constant with a value of 10 meter per second square. The work done by the gravitational force and the resistive force of air is. ওকে, এটা পড়েছে নিট 2017 এই কোশ্চেনটা পড়েছে। তাহলে প্রথমে এক কাজ করি, আমাকে যে ডেটাগুলো দিয়েছে আমি সেই ডেটাগুলো একটু লিখে নিই। ঠিক আছে, এখানে আমাকে মাসটা কত দিয়েছে না, মাসটা আমাকে দিয়ে দিয়েছে 1 গ্রাম। আমি তো গ্রামেতে কাজ করতে পারবো না, কারণ বাকিগুলো সব এসআই আছে। তাহলে এটাকে আমরা 10⁻³ কেজি আমরা কনসিডার করে নিচ্ছি। তারপরে হাইটটা কত দিয়েছে, কত হাইট থেকে ওয়াটার রেন ড্রপটা পড়ছে, ওয়াটার ড্রপ পড়ছে, সেটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে আমরা এটাকে কনসিডার করছি 1000 মিটার। ঠিক আছে, এবং ভেলোসিটিটা কত দিয়েছে, ভেলোসিটিটা দিয়েছে 50 মিটার পার সেকেন্ড, এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে যে ডেটাগুলো দিয়েছিল আমি সেগুলো সব লিখে নিলাম। ফার্স্ট পার্টটা দেখো, বলেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। সেটা আমরা ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে mgh। আজকে পড়েছি গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান, যেটা গ্র্যাভিটেশনাল এনার্জির ক্ষেত্রে এনার্জি আর ওয়ার্ক ডান সেম। তাহলে এমটা 10⁻³ জিটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে 10⁻³। তাহলে এটা আসছে তোমার 10 জুল আসছে। আমরা একটু অপশানের দিকে যাব। দেখো আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা রেসপেক্টিভলি আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ করারই দরকার নেই, কারণ অনলি একটাই অপশান আছে, অপশান সি, যেখানে কিন্তু 10 জুল আছে। তাহলে ডেফিনেটলি তারপরটা আর করার দরকারই নেই। ওকে, তবুও চলো আমরা যেহেতু শিখছি, যদি আমাদের এমনও হয়তো দিতে পারে যে প্রত্যেকটা অপশানে হয়তো আমাদের 10 জি করে দিয়ে দিল, সেক্ষেত্রে আমাদের এটাও হয়তো ক্যালকুলেশন করতে হতে পারে। তো ডেফিনেটলি আমরা এটা সেকেন্ড পার্টটাও আমরা করব। তাহলে পার্ট 2 এর যে 2 নম্বরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাও আমরা এখানে সলভ করতে হবে। যে রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে কত। এখন যে টোটাল যে ওয়ার্ক ডানটা যেটা হবে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, সেটা হচ্ছে এয়ারের যে রেজিস্টিভ ফোর্স আছে সেই ফোর্সের যে জন্য যে ওয়ার্কটা হবে, তাহলে টোটাল যে ওয়ার্কটা আমরা সেটা বলে কি আমরা ওয়ার্ক ডান থিওরিতে পড়েছি যে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তার মানে এখান থেকে আমরা এরকম বলতে পারি যে ডাব্লিউ অফ জি এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান প্লাস এয়ারের রেজিস্ট্যান্সের জন্য ডাব্লিউ অফ আর, এটা সমান কী হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কারণ ফাইনালি সেটা জিরো হচ্ছে, ওয়াটার ড্রপটা এসে যখন মাটিতে যখন পড়ে যাচ্ছে তখন তার ফাইনাল যে কাইনেটিক এনার্জি সেটা তো জিরো হচ্ছে, সেজন্য হাফ এম ভি স্কোয়ারই হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালুটা তো আমরা একটু আগেই পেলাম, সেটা হচ্ছে জি প্লাস ডাব্লিউ অফ আর সমান হচ্ছে হাফ ইন্টু 10⁻³ ইন্টু 50 ইন্টু 50, এটা আমরা পেলাম। তাহলে ডাব্লিউ অফ আর সমান, আমি আর ক্যালকুলেশনটা করছি না, ডেফিনেটলি এটাই আসবে -8.75 জুল। ওকে, তাহলে আমরা এখান থেকেও এই কোশ্চেনটা কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানে তোমরা এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা ওই জায়গাতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ওকে। তারপরে কোশ্চেনে চলে আসি। তারপরে কোশ্চেনটাই কী আছে দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে দেখো। এটা নিট 2016 কোশ্চেনটা পড়েছে। বলেছে এ পার্টিকেল অফ মাস 10 গ্রাম মুভস অ্যালং এ সার্কেল অফ রেডিয়াস 6.4 সেন্টিমিটার with a constant tangential acceleration. What is the magnitude of this acceleration if the kinetic energy of the particle becomes equal to 8 into 10⁻⁴ joule by the end of the second revolution after the beginning of the motion? ঠিক আছে, তো চলো আমাকে যে ডেটাগুলো দিয়েছে সবার প্রথম আমরা ডেটাগুলোকে একটু কনসিডার করে লিখে নিই। এমটা কত দিয়েছে, এমটা বলে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে 10 গ্রাম। তার মানে 10 গ্রাম মানে হচ্ছে 10⁻² কেজি। তারপরে আরটা কত দিয়েছে, আরটা দিয়ে দিয়েছে আমাদেরকে 6.4 সেন্টিমিটার দিয়েছে, ইন্টু 10⁻² করে দিলাম, মিটারে চলে এলো।
ফাইনাল যে কাইনেটিক এনার্জি সেটা বলে দিয়েছে 8 × 10⁻⁻4 জুল। অ্যান্ড ডেফিনেটলি ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা এখানে কি হয়ে যাবে, এখানে 0 হবে। তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। অ্যাক্সেলারেশনটা কত আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যে কনসেপ্টটা করব সেটা হচ্ছে কি বলতো, ওই ওয়ার্ক এনার্জি থিওরেম, টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কার কার জন্য হচ্ছে, দেখো এখানে দুটোর জন্য ওয়ার্ক ডান হচ্ছে। একটা হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য একটা ওয়ার্ক ডান হচ্ছে, আর একটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য। এটাই হচ্ছে কি হবে, যে টোটাল যে কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা, মানে সেটা KF - KI, মানে এটাকে আমি KFই বলছি কারণ KIটা ফাইনালি 0, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি টোটাল কতটা হচ্ছে আমরা একটু দেখব। দেখো তাহলে এটা কি হচ্ছে, একবার রোটেশন করছে কমপ্লিট, তাহলে কত হচ্ছে, একবার রোটেশন হচ্ছে মানে 2π, দুবার ইভলিউশন হচ্ছে মানে সেটা রোটেশন, রিভলিউশন হচ্ছে মানে কত, 4π। তাহলে এখানে আমরা পেয়ে যাব যে টোটাল যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে 4π, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 4πr, এটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, আর ফোর্সটা হচ্ছে m × at, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না, ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি তোমার KF। ওকে, তাহলে এখান থেকে আমাকে A অফ টিটা বের করতে হবে, সেটা হচ্ছে KF/4πr × m, 4πr × m। তাহলে এখানে KF এর ভ্যালুটা কত আছে, দেখো KF এর ভ্যালুটা হচ্ছে তোমার 8 × 10⁻⁻4, আর এখানে আমি দিলাম 4 × 22/7 বললাম এটাকে, আর এটা হচ্ছে তোমার 6.4 × 10⁻² বললাম এটাকে, আর × 10⁻², তাই না? তাহলে দেখো এই 10⁻², 10⁻², 10⁻4 এটা চলে গেল। তাহলে এই 7টা উপরে আছে, মানে 7 × 8 = 56 আছে। তাহলে আবার এটা কাটছি 4, এটা 4 × 2 = 8 হচ্ছে, 8 হলো, এটাকে কাজ করো, হ্যাঁ ঠিক আছে, চলো এটা আমি দরকার পড়লে আরেক লাইন লিখছি। তারপর দেখো 2, এটা 11 হয়ে গেল, তাই না? তার মানে ওপরটায় আসছে, দেখো ওপরটায় শুধু 7 আসছে, আর নিচেতে দেখো 11 ইন্টু এটাকে 64 করলে ওপরে একটা 10 করে দাও, তাই না? তাহলে দেখো এটা আসবে তোমার ওপরে যেটা আসছে, আর একটু কেটে নাও ছোটো করে, এটা 2 × 5 = 10, আর এটা হচ্ছে তোমার 32, 2 হচ্ছে 64, তাহলে কত আসছে, 5 × 7 = 35 বাই, এটা আসছে তোমার 32 × 32 হাতে 3, 32 আর 3 হচ্ছে 35, এই টার্মটা আসছে, ঠিক আছে? মানে এটা দশমিকে হবে, তাহলে এটা 350 ভাবো, এটা 352, 350 ভাবলেও কিন্তু এটা হবে না, মানে এটা 350, এটা 352, মানে খুব কাছাকাছি, মানে ওই 0.99 এরকম একটা কাছাকাছি দেখো ভ্যালু আসছে। 0.99 মানে ওই আমরা 0.099 এরকম একটা টার্ম এখান থেকে আসবে, দেখো তাহলে 0.099 এরকম একটা অ্যাপ্রক্সিমেটলি আসবে, কারণ এটা কাছাকাছি ভ্যালু, মানে এটা 350 আর 352 মানে একের কাছাকাছি হবে। তাহলে ডেফিনেটলি এটা মানে হচ্ছে আমরা এইটাই কনসিডার করতে পারি, অপশন সি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.1 m/s², এটাকে আমরা কনসিডার করতে পারি। ওকে, চলো নেক্সট। তারপরে কোশ্চেনটা কি দিয়েছে দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে এ ইউনিফর্ম ফোর্স অফ 3I + j Newton acts on a particle of mass 2 kg. Hence the particle is displaced from position 2I + k meter to position 4I + 3j - k meter. The work done by the force on the particle is, এটা 2013 পড়েছে। আমি জানি যে এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করে ফেলেছো তখন। আচ্ছা, তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো তো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একবার কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। তোমাদের দেওয়া এই যে কমেন্টগুলো, সেগুলো আমাদেরকে কী করে, আমাদেরকে বুস্ট করে, আমাদের আরও ভালো ভালো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার জন্য। তো দেখো এই কোশ্চেনটা আমি জানি তোমরা প্রত্যেকে সলভ করে নিয়েছো, কারণ এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। এখন এখানে কি করেছে বলো তো, এফটা দিয়ে দিয়েছে, সেটা কত দিয়েছে না 3I + j, এটা দিয়েছে। তারপরে দেখো R1 দিয়েছে পজিশন ভেক্টর, সেটা দিয়েছে 2I
প্লাস কে, R2 দিয়েছে পজিশন ভেক্টর 4i প্লাস 3j মাইনাস কে, তাই না? তাহলে এখান থেকে আমাদের ডিসপ্লেসমেন্টটা কত হবে গো? R2 মাইনাস R1, তাই তো? তাহলে R2 মাইনাস R1 করে দিচ্ছ, তাহলে এখান থেকে আসবে তোমার 2i প্লাস 3j মাইনাস 2k। এটা পেলে তুমি ডিসপ্লেসমেন্টটা। তাহলে ওয়ার্ক ডান কী হয়? ডাব্লু সমান কী হয়? এফ ডট আর হয়। তাহলে এফে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে 3 2 হচ্ছে 6 প্লাস 3, এটা তো কে এর কম্পোনেন্ট নেই, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে কত আসছে? 9 জুল আছে নাকি? অপশান সিতে আছে। ইজি কোশ্চেন, আমি জানি তোমরা প্রত্যেকে এটা করে ফেলে ফেলেছো, তাই না? চলো নেক্সট এই কোশ্চেনটা দেখো। এ বডি মুভস এ ডিস্টেন্স অফ 10 মিটার along a straight line under the action of a 5 Newton force. If the work done is 25 joule, then angle between the force and direction of the motion of the body is. ওকে চলো দেখো এই কোশ্চেনটা কীভাবে করব। খুব ইজি কোশ্চেন এটা। তো দেখো ডিস্টেন্সটা দিয়েছে কত? এসটা, এটা দিয়েছে তোমার 10 মিটার। ফোর্সটা কত দিয়েছে? সেটা দিয়েছে 5 নিউটন। আর ওয়ার্ক ডানটা দিয়ে দিয়েছে, সেটাও দিয়ে দিয়েছে তোমার 25 জুল দিয়ে দিয়েছে। আমরা ফর্মুলা কি জানি? ডাব্লু সমান আমরা জানি এফ এস কস থিটা। তাহলে এখান থেকে তোমার কস থিটা সমান কী হবে? ডাব্লুটা কত? 25 আর এফ ইন্টু এস 5 ইন্টু 10 মানে হচ্ছে 50। তাহলে কস থিটাটা কত আসছে? এখানে হাফ আসছে। তাহলে হাফ কনসিডার করছে cos 60কে, তাহলে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। তাহলে থিটা ইজ ইন্ডিকেটেড 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি থিটা আছে আমার অপশানে। এই তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো আজকের লাস্ট কোশ্চেন। দেখো প্রথমের দিকে কিছু প্রবলেমস করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা প্রবলেমসই করছিলাম, ম্যাথামেটিক্যাল প্রবলেমসই করছিলাম। এরপর একটা স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন রাখলাম, দেখা যাক তোমরা এটা প্রত্যেকে কি অ্যান্সার করো এটা। When a body moves with a constant speed along a circle, no work is done on it, no acceleration is produced in it, its velocity remains constant, no force acts on it. ডেফিনেটলি কোনো একটা অবজেক্ট যদি একটা সার্কুলার পাথে যদি মুভ করে, তাহলে সে কী করছে? ধরো এই পজিশনে আছে মনে করো, আফটার টাইম ইন্টারভ্যালে আবার কী হচ্ছে? এখানে আসছে। তাহলে এখানে কি হচ্ছে না? এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, নো ডিসপ্লেসমেন্ট। তাহলে নো ডিসপ্লেসমেন্ট হলে কি হবে? কোনো ওয়ার্ক ডানও হবে না, কারণ আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু এফ ডট এস। এসটা 0 হলে এটা কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। তাহলে নো ওয়ার্ক ইজ ডান অন ইট। ওকে, একটা ছোট্ট এবং সহজ প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। ওকে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে, এবং পরবর্তী ক্লাসে আমরা এরই যে সেকেন্ড যে পার্টগুলো আছে, আরও যে সমস্ত প্রবলেমসগুলো আছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওর যে পিডিএফ আছে সেই পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আগের যে সমস্ত ক্লাসগুলো আছে নিট কনসেপ্ট ফিজিক্সের, সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি এই ক্লাসের যে লিঙ্কগুলো আছে, যে প্লেলিস্ট বানিয়েছি, সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।